মেয়েটির নাম ছিল সামাইয়া। মধ্যবিত্ত পরিবারের এক সংগ্রামী মেয়ে। ছোট্ট শহর থেকে ঢাকা শহরে এসেছে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। মেধাবী ও দৃঢ়চেতা ও স্বপ্ন দেখার সাহস রাখে সে। এই প্রথম সে তার ছোট্ট শহর ছেড়ে ঢাকা এসেছে। পেলে এসেছে মায়ের স্নেহ আদর, মায়ের আঁচল, বাবার চিন্তিত ভরা মুখ আর ছোট ভাইয়ের খেলার সঙ্গ। ঢাকায় প্রথমবারের মতো সে অনুভব করলো একা থাকার অর্থ কি, একা থাকতে কতটা কষ্ট হয়। বিশাল শহরের কোলাহল, মানুষের ভিড়, বাসে ধাক্কা, নতুন রাস্তা, সবকিছুই যেন এক চ্যালেঞ্জ ছিল তার কাছে। তবে তার চোখে ছিল আত্মবিশ্বাস। সামাইয়া মনে মনে বলতো, আমি পারবো, মা বাবার মুখের হাসি আসতেই হবে, আমি আবার মা বাবার মুখের হাসি ফোটাবই। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে পরিচয় হয় কয়েকজন সহপাঠীর সঙ্গে তার। তামান্না নামে একটি মেয়ে, তার সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব হয়। রফি শান্ত স্বভাবের ছেলে, সহানুভূতিশীল, তার সঙ্গেও সামাইয়ার বন্ধুত্ব হয়। জয়, রনি, তুষার, বিপুল, সাকিব, কাব্য ও সাজিদ কয়েকজন ছেলে ছিল, যাদের মধ্যে কেউ কেউ ভালো ছিল, আবার কেউ কেউ ছিল ছলনাময়। সবার সাথে মোটামুটি সামাইয়ার একটা ভালোই বন্ধুত্ব হয়। প্রথম কয়েকদিন খুব ভালোই কেটেছে সামাইয়ার। ক্লাস, লাইব্রেরি, মেসে থাকা বন্ধুদের সঙ্গে আড্ডা, সবকিছুই একটা নতুন অভিজ্ঞতা ছিল। কিন্তু ধীরে ধীরে তার চারপাশে কিছু ছায়া ঘনীভূত হতে শুরু করলো। কিছু চোখের চাহনি সে অস্বস্তিকর ছিল, কিছু কথা যেন ইঙ্গিতপূর্ণ। সামাইয়া মাঝে মাঝে অবাক হয়ে যেত, সে টের পেল সবকিছু যেমন দেখা যায় তেমন নয়। এইভাবে কিছুদিন কেটে গেল। ঢাকা শহরে আসা কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর সামাইয়ার জীবন গতি এখন নতুন এক ছন্দে বাঁধা পড়েছে। সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যাওয়া, বিকেলে লাইব্রেরিতে পড়া, আর রাতে ছোট মেসরুমে দিনলিপি লেখা। এই নিয়মের মধ্যেই তৈরি হচ্ছিল তার নতুন পৃথিবী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন এক আশ্চর্য রঙিন জগৎ। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছেলেমেয়েরা হাঁটে, কেউ তাড়াহুড়োয়, কেউ আলসিমিতে। সামাইয়া এইসব দৃশ্য দেখে নিজের মতো হেসে নেয়। একদিন সে নিজেকে আয়নায় দেখে বলেছিল, তুই এখন বড় হয়েছিস, তুই নিজের জন্য লড়তে জানিস। তবে তার সবচেয়ে বড় ভরসা ছিল তামান্না, সহপাঠী, রুমমেট এবং সবচেয়ে বড় কথা প্রকৃত বন্ধু। তামান্না ছিল প্রাণোচ্ছল, কথা বলতে ভালোবাসে, আর সব সময় তার মাঝে ছিল ঝিলমিল হাসি। সামাইয়ার নিঃশব্দ স্বভাবের বিপরীতে তামান্নার উপস্থিতি ছিল যেন এক রঙিন আলো। সামাইয়া, জানিস এই শহরটা যতই বড় হোক না কেন, একদিন তুই এই শহরকে ছিনিয়ে দিবি, তামান্না একদিন বলেছিল। সেই কথা সামাইয়ার মনে দাগ কেটে যায়, তার চোখে স্বপ্ন জ্বলে ওঠে। তাদের ক্লাসে ছিল কয়েকজন ছেলে, যারা প্রায়ই তাদের সঙ্গে আড্ডা দিত। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছিল রাফি। রাফি ছিল মেধাবী, চুপচাপ, নম্র প্রকৃতির। প্রথমদিন থেকেই সে সামাইয়াকে শ্রদ্ধার চোখে দেখতো। একদিন রফি সামাইয়াকে জিজ্ঞাসা করলো, তুমি কি সব সময় এত সিরিয়াস থাকো? সামাইয়া বলল, আমার সিরিয়াসনেস ছাড়া কিছুই নেই যে। দুজনেই হেসে উঠেছিল তখন। তবে অন্যদিকে ক্লাসের কয়েকজন ছেলে, জয়, রনি, তুষার, বিপুল, সাজিদ, কাব্য ও সাকিব ছিল একটু অন্যরকম। তারা আড্ডায় হাসি ঠাট্টা করতো, মজার ভিডিও দেখাতো, কিন্তু মাঝে মাঝে কথাবার্তা অস্বস্তিকর লাগতো। তাদের চোখের চাহনি সামাইয়া বুঝতে পারতো না, কিন্তু তামান্না একদিন বলেছিল, ওদের মধ্যে কয়েকজন একটু ওভার ফ্রেন্ডলি, সাবধানে থাকিস। সামাইয়া মাথা নেড়ে চুপ করে যায়। একদিন লাইব্রেরি থেকে ফিরছিল সামাইয়া। সন্ধ্যা তখন নামতে শুরু করেছে, আকাশে গোলাপি ছায়া। সে একা হাঁটছিল। হঠাৎ পাশে এসে দাঁড়ালো রনি। তুই একা যাচ্ছিস, চল আমি নামিয়ে দিই তোকে। সামাইয়া খাদে ব্যাগ সামলে বলল, না রে, আমি ঠিক আছি, কাছেই তো মেস, চলে যাব। রনি একটু জোর করেই বলল, চিন্তা করিস না, আমি তো বন্ধু। এই বন্ধু কথাটা ভেতরে সামাইয়া একটু অস্বস্তিতে পড়ে গেল। সে হেসে পাশ কাটিয়ে চলে গেল। পরের দিন ক্লাসে সবাই আবার হাসি মুখে, যেন কিছুই হয়নি।
তবে সামাইয়ের ভিতরে একটা ছোট্ট প্রশ্ন গুতিয়ে যায়, বন্ধুদের আড়ালে কি সত্যিই কেউ খারাপ কিছু লুকিয়ে রাখতে পারে? একদিন তামান্না বাইরে যায়নি। সামাইয়া একা লাইব্রেরি থেকে ফেরার পথে দেখলো সাজিদ আর কাব্য একটি ডং দোকানে দাঁড়িয়ে হাসাহাসি করছে। তারা সামাইয়াকে দেখেই ডাকলো, আয় সামাইয়া, একসাথে কিছু খাই। সে বিনীতভাবে বলল, না আমি খাবো না, তোরা খেয়ে নে। তারা আবার হাসলো। এইভাবে সামাইয়া বেশ দৃঢ় গলায় বলল, আমার ধারা আছে। আর কিছু না বলে এসে চলে গেল। পেছনে সাজিদ কি যেন বলল, একটা অশ্রাব্য শব্দ। সামিয়া শুনতে পেল, কিন্তু কিছু বলল না। কিন্তু সে মনে মনে বুঝে গেল সব বন্ধুত্ব বিশ্বাসযোগ্য নয়। সামাইয়া বুঝতে পেরেছিল বন্ধুদের আড়ালে কেউ আছে যে তার ক্ষতি করতে চায়। ঢাকার আকাশে তখন বসন্তের নরম আলো, ক্যাম্পাসে গাছে গাছে ফুলের রং লেগেছে, আর ছাত্রছাত্রীদের মনে যেন বসন্তের গন্ধ। তবে সামাইয়ার মনে কিছু একটা বাড়ি হয়ে আছে। সেই হাস্যজ্জ্বল মুখে এখন আর আগের মতো আকাশ দেখার স্বপ্ন নেই। বরং মাঝে মধ্যে সে অকারণে চমকে ওঠে। কারণ কিছুদিন ধরে সে লক্ষ্য করেছে কিছু ছেলে, বিশেষ করে সাজিদ, কাব্য, জয়, রনি, তুষার, বিপুল ও সাকিব একসাথে বেশি মিশেছে। আর তাদের চোখে মুখে এক ধরনের চাহনি, যেন ওরা কিছু প্ল্যান করছে। একদিন লাইব্রেরি থেকে ফেরার পথে সামাইয়া দেখলো সাজিদ আর কাব্য তাকে অনুসরণ করছে। সে একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করে। তখন সাকিব আর কাব্য বলে ওঠে, এত তাড়া কিসের? আমরা তো তোর বন্ধুই। কণ্ঠে বন্ধুত্বের ছায়া থাকলেও চোখে ছিল অন্য কিছু। সামাইয়া কোনো উত্তর না দিয়ে সোজা মেসে চলে যায়। সেদিন রাত্রে সে তামান্নার পাশে বসেছিল আর তামান্নাকে বলল, তুই কখনো বুঝেছিস কেউ মুখে বন্ধু হয়ে মনে কুকর্মের প্ল্যান করতে? তামান্না কিছুক্ষণ চুপ থেকে বলছিল, হ্যাঁ বুঝেছি। আর তুই এখনো বুঝতে শুরু করেছিস। ওইদিকে সাজিদ ও তার বন্ধুরা প্রতিদিন সামাইয়ের গতিবিধি লক্ষ্য করছে। কখন সে ক্লাসে যায়, কখন লাইব্রেরি থাকে, কখন একা থাকে। তারা একটি প্ল্যান করছে। একটা পার্টির অজুহাতে সামাইয়াকে একটি ফাঁদে ফেলবে, যেখানে তারা সবাই থাকবে। সাজিদ বলছিল, একটা বারের নিচতলায় চেনা লোক আছে, গোপনে ঘর রিজার্ভ করব। আবার কেউ কেউ বলেছিল সে তো তামান্না ছাড়া কোথাও যায় না। তুষার বলছিল তামান্নাকে ভুল বুঝিয়ে ওকে ব্যস্ত রাখবো, দরকার হলে ওকে দাওয়াতেই ডাকবো না। তারা সবাই অন্ধকারে হাসে। ওদের কাছে এই পুরোটা যেন একটা খেলা। কিন্তু তারা জানতো না সেই খেলাই একদিন তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। একদিন ক্লাস শেষে সাজিদ হঠাৎ সামাইয়ের সামনে এসে দাঁড়ায়। তার হাতে একটা চিপসের প্যাকেট। শুন, আমরা কালকে বন্ধুদের একটা ছোট পার্টি করেছি, ক্যাম্পাসের পাশে একটা রেস্টুরেন্ট। তুই আসবি তো? সামাইয়া একটু দ্বিধায় পড়ে যায়, প্রশ্ন করে, আর কারা কারা থাকবে? সাজিদ বলে, আমরা কয়জন, তুই এলি মজা হবে। তার চোখে ঝিলমিল হাসি, কিন্তু সামাইয়ার মনে হালকা অস্বস্তি। সেই রাতে সে তামান্নাকে বলল, ওরা কালকে আমাকে একটা পার্টিতে ডাকছে, রেস্টুরেন্টে। তামান্না অবাক, তুই যাবি? ভেবেছি না এখনো, কিন্তু ওদের চোখের ভাষাটা আজকে অদ্ভুত লাগলো। তামান্না বলল, দেখ, মন যা বলছে সেটাই শুন, নিজের নিরাপত্তা আগে। সেদিন রাত্রে ছেলেদের গোপন গ্রুপ চ্যাটে সাজিদ লেখে, কাল সামাইয়া আসছে, সব ঠিকঠাক। কাইবু, তুই ওর জন্য স্পেশাল ডিনটা ঠিক করিস। পাশাপাশি তারা ঠিক করেছে ওই রাতে কেউ মেসে যাবে না, দরকার হলে ফোন বন্ধ রাখবে, যেন কেউ খোঁজ না পায়। পরের দিন দুপুর, ক্যাম্পাসে বসন্তের আলো। সামাইয়া নিজের ভিতরে দ্বন্দ্ব নিয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছে যায়। দেখে সাজিদ, কাব্য, রনি আগে থেকেই সেখানে। তাদের হাসি মুখ, ভদ্র আচরণের জন্য সব সন্দেহ হারিয়ে যায়। তারা বলে, ভেতরে চলো। সামাইয়া কিছুক্ষণ দ্বিধায় থাকে, তারপর একটা সিদ্ধান্ত নেয়। সে হেসে বলে, আমি একা আসিনি। সঙ্গে সঙ্গে পাশ থেকে বেরিয়ে আসে রাফি ও তামান্না। সাজিদের মুখ থমকে যায়। সামাইয়া শান্ত কণ্ঠে বলে, বন্ধুত্বের মুখোশ পরে কেউ যে কি ভয়ানক হতে পারে সেটা আমি বুঝে গেছি। এবার তোমরা বুঝবে। মেয়েরা চুপ করে থাকলেও সবকিছু দেখে। সামাইয়া মনে মনে এই কথাটি ভাবে। এদিকে
তারা দুজনকে সঙ্গে দেখে কাব্যদের সবকিছু প্ল্যান একদম মাটি হয়ে গেল। তাই তারা সেদিন আর কিছু করতে পারলো না। সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে খেয়ে তারপর যে যার মেসে চলে গেল। কিছুদিন পর আবার রাত তখন 9টা চুই চুই। শহরের ব্যস্ততা কমে এসেছে। দোকানগুলো একে একে বন্ধ হচ্ছে। আকাশের ছাদে আলো, কিছু রাস্তার ছায়া ভারী। এমন এক সন্ধ্যায় সামিয়া নিজের রুমে বসেছিল। হঠাৎ ফোন আসে। রনি ফোন করেছিল। ওর কণ্ঠে ছাপা উত্তেজনা। সামিয়া, প্লিজ রাগ করিস না, তোর জন্য একটা চমক আছে। খুব ছোট্ট একটা গেট টুগেদার, কিন্তু তোকে না জানালে মিস হতো। সামিয়া দ্বিধায় পড়ে যায়। বারবার না করা সত্ত্বেও ওরা যেন জোর করে দাওয়াত দিতে আসে। কিন্তু রনি এবার বলে, তুই না আসলে সাজিদ খুব মন খারাপ করছে। আজ ওর জন্মদিন। সামিয়ার মনে হলো কিছু একটা অদ্ভুত। তবে তামান্না তখন রুমে নেই। রাফিও ব্যস্ত। একটাও চিন্তা না করে সে হালকা মেকআপ করে একটা সালোয়ার কামিজ পরে বের হয়। তারা যেখানে পার্টিটা ডেকেছিল সেই বিল্ডিংটা খুবই অন্ধকারে ছিল। এটা একটা আধা অন্ধকার গলিতে অবস্থিত, যেখানে সন্ধ্যার পর বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিল্ডিংটা। সামিয়া একটু দ্বিধা নিয়ে ভেতরে ঢুকে। রনি দরজায় ছিল, দেখে বলল, চল, ভেতরে সবাই আছে। ভেতরে যাওয়ার পর সামিয়া প্রথমেই চোখ পড়ে রেস্টুরেন্টের সাজানো কক্ষ নেই, কোনো অতিথি, শুধু 7জন ছেলেই বসে আছে। আর কেউই নেই। জয়, কাব্য, সাজিদ, রনি, তুষার, বিপুল আর সাকিব। তারা হাসি মুখে বসে আছে। কক্ষের বাতি দুয়াটে একটু গোলাটে আলো। একটা স্পিকারে চলছে হালকা মিউজিক। টেবিলে রাখা সফট ড্রিঙ্ক, তবে কিছু গ্লাসের পাশে ছিল কৌটোজাত কিছু। সামিয়া বসলো না। সে বলল, তামান্না আসেনি? সাজিদ মৃদু হেসে বলল, আজকের রাত শুধু তোর জন্য। তার চোখে অদ্ভুত ঝিলিক। রনি দরজা বন্ধ করে দিল। এক মুহূর্তে সামিয়ার ভিতরে যেন আগুন জ্বলে উঠল। তার সব সন্দেহ এখন বাস্তবে রূপ নিচ্ছে। সাজিদ এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। সামিয়া, এত সিরিয়াস হস না তো। আমরা তো সবাই বন্ধু, একটু মজা করবি না? সামিয়ার চোখ তখন লাল হয়ে যায়। সে পিছিয়ে যায়। তুষার হেসে বলে, তোর জন্য স্পেশাল ড্রিঙ্ক এনেছি, একটু খেয়ে দেখ। সামিয়া কিছু না বলে এক ঝটকায় দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু দরজা বন্ধ, ভিতর থেকে লক করা। তখনই সাকিব আর কাব্য সামনে আসে। তাদের চোখে এখন বন্ধুত্ব নেই, শুধু হিংস্রতা। সামিয়া বুঝে যায় এটা আর গেট টুগেদার নয়, এটা একটা ফাঁদ। তার শরীর কাঁপে, কিন্তু মন কাঁপে না। সে জোর গলায় বলে ওঠে, এই কাজটা করার আগে একবার ভেবো। আমি এসেছি জানিয়ে আমার লোকজনকে লোকেশন পাঠিয়ে এসেছি। তোমাদের কারো বাঁচার রাস্তা নেই। ছেলেরা একটু থমকে যায়, কিন্তু সাজিদ বেপরোয়া। লোকেশন? কাকে পাঠিয়েছিস লোকেশন? সামিয়া মৃদু হেসে ফোন তুলে। লাইভ লোকেশন রাফির কাছে পাঠানো হয়েছে। ও 10 মিনিটের মধ্যে পুলিশ নিয়ে আসবে। এখন তুমি বলো, তুমি কার মুখ দেখবে কাল পত্রিকায়? ছেলেরা তখন একে অপরের দিকে তাকায়। তাদের মুখ থেকে বিদ্রুপ হারিয়ে যায়। জয় বলে, চল পালাই, কিন্তু তখনই বাইরে পুলিশ ভ্যানের সাইরেন বাজে। রাফি আর তামান্না ঠিক সময়েই সেখানে পৌঁছে যায়। সামিয়ার সাহস, সচেতনতা আর প্রস্তুতি তাদের অপরাধীদের ফাঁদে ফেলেছে। সামিয়ার চোখে তখন জল এসেছিল, কিন্তু সেটা কান্নার নয়, সেটা জয়ের। সামিয়াকে তখন জিজ্ঞাসা করা হলো, তুমি এত ঠান্ডা মাথায় কাজ করলে কিভাবে? সে শুধু বলেছিল, আমার চুপ করে থাকলেও ওরা সাহস পেত, আমি চুপ করিনি। সেই রাত্রে গ্রেফতার হওয়া 7জন ছেলেকে থানায় নেওয়া হয়েছিল। তাদের চোখে তখন ভয় আর মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা বারবার বলেছিল, মজা করছিলাম, এমন কিছু করিনি। কিন্তু পুলিশের হাতে থাকা প্রমাণ, ফোনে পরিকল্পনার রেকর্ড, গোপন চ্যাট এবং রাফির সামনে দেওয়া স্বীকারোক্তি, সবই ছিল নিঃসন্দেহ অপরাধের দলিল। পরদিন সকালে ক্যাম্পাসে গুঞ্জন উত্তাল, সামিয়া নাকি পুলিশ ডেকেছে। ওরা 7জন বলাবলি করছিল, সাহস দেখো মেয়েটার, মজা করতে গিয়েছিলাম, কিন্তু এত বড় করবে ভাবিনি। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষকদের মধ্যেও
যেন মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছিল এই ধরনের মেয়েরা বাড়াবাড়ি করে, আবার কেউ বলেছিল এটা সাহস, একজন দাঁড়ালে 10 জন সাহস পায়। সামিয়া এসব শুনছিল চুপচাপ। তামান্না পাশে বসেছিল। রাফি বলল, তুই একা না, আমরা তোর পাশে আছি। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন প্রতিদ্বন্দ্বী সামিয়ার সাক্ষাৎকার নিতে চেয়েছিল। সামিয়া রাজি হয়েছিল এক শর্তে, আমার মুখ দেখা যাবে না, কিন্তু কণ্ঠে যেন কণ্ঠ মিলিয়ে সত্য কথা পৌঁছে যায়। সাক্ষাৎকারের এক জায়গায় সে বলেছিল, তাদের মুখে বন্ধুত্ব ছিল, কিন্তু চোখে হিংস্রতা। সমাজ এখনো চায় মেয়েরা চুপ থাকুক। আমি চুপ করিনি, কারণ আমার মতো অনেক সামিয়া এখনো চুপ করে সহ্য করছে। আমি শুধু শুরুটা করলাম। এই ভিডিওটা 24 ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। 1 সপ্তাহ পর ডিন অফিস থেকে সামিয়াকে ডাকা হয়। গড়ে ছিলেন ডিন, এক সিনিয়র শিক্ষক এবং একজন আইনি পরামর্শদাতা। ডিন ধীরে ধীরে বললেন, তোমার সাহস প্রশংসনীয়, কিন্তু তুমি জানো তো, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অনেক সময় প্রেশার ফেস করে। সামিয়া ঝুঁকে চোখ রেখে বলল, আমি জানি, কিন্তু আমার উপর যে প্রেশার গেছে সেটা আপনারা বুঝবেন না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অপরাধের শিকার। আমার বিব্রতকর ইস্যু হিসাবে না দেখে ন্যায়ের দাবিদার হিসাবে দেখুন। গণ নিস্তব্ধ হয়ে যায় তখন এই কথা শুনে। প্রথম দিকে মিডিয়ার ঘটনাটি ছোট করে আসে, এক মেয়ের অভিযোগে 7 ছাত্র গ্রেপ্তার। কিন্তু সামিয়ার সাহসী বক্তব্য এবং প্রতিধ্বনির রিপোর্ট ছড়িয়ে পড়লে বিষয়টি জাতীয় পত্রিকায় ওঠে। কিন্তু অন্যদিকেও ছিল বিষ। কিছু ছেলে মেসে গ্রুপে লিখেছিল, এই ধরনের মেয়েদের কারণেই ছেলেরা বিপদে পড়ে। ও নিজেই তো গিয়েছিল পার্টিতে, এখন নাটক করছে। তামান্না বলেছিল, মেয়েরা যতই সাহসী হোক, সমাজ আগে সন্দেহ করে, সহানুভূতি পড়ে। একার লড়াই থেকে অনেকের লড়াই। সামিয়ার কাহিনী অন্যদের জাগিয়ে তোলে। অনেক মেয়ে গোপনে মেসেজ করে, আমি তোমার মতো সাহসী হতে চাই, তুমি আমার কণ্ঠ, তোমার প্রতিবাদে আমি নিজেকে নতুন করে চিনেছি। একজন শিক্ষার্থী একটা খোলা চিঠি লেখে, সামিয়া শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াওনি, সে আমাদের চোখ খুলে দিয়েছে। বন্ধুত্ব, সম্পর্ক বা ক্লাসমেট, কেউ আইনের ঊর্ধ্বে নয়। 7 জন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। সামিয়া কোর্টে নিজের বক্তব্য পড়ে শোনান। তার কণ্ঠ ছিল ধীর কিন্তু কঠোর। আমি কাউকে ধ্বংস করতে চাই না, আমি চাই অপরাধের বিচার হোক। আজ আমি বিচার চাইছি শুধু নিজের জন্য না, তাদের জন্য যারা এখনো মুখ খুলতে পারেনি। বিচারপতি মাথা নাড়ালেন, আপনি এই প্রজন্মের সাহসী প্রতিনিধি। এইভাবে সামিয়া 7 জন অপরাধীকে শাস্তি প্রদান করে এবং তাদের ভুল তাদের চোখে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল একটি সাহসী মেয়ের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি ধরনের গল্প চান সেটাও কমেন্ট করে বলবেন। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও আসলে আপনাদের মোবাইলে টুক করে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন।